আমি চিটাগং হিল ট্রাক্টসে যেহেতু ক্যাম্প কমান্ডার ছিলাম, আমি পরশুরামঘাট আর্মি ক্যাম্প যে সিআইও ক্যাম্প, যে ক্যাম্পগুলো এখন বন্ধ করে দেওয়া হচ্ছে, সেটা ক্যাম্প কমান্ডার ছিলাম। ধর্মপুকুর সিআইও ক্যাম্পে ক্যাম্প কমান্ডার ছিলাম, যেটা 2000 ফিট উপরে রিমোট এরিয়াতে। আমি আদিবাসী সরি আমি উপজাতি ভাই বোনদের সাথে আমি মিশতাম, তাদের বাসায় যেতাম, তাদের যে কোনো সুবিধা অসুবিধা টেক কেয়ার করতাম। তারা কিন্তু অত্যন্ত নিরীহ, তারা কিন্তু দিন আর দিন খায়, এবং আমরা কিন্তু তাদের যে কোনো সমস্যার সমাধান করার জন্য উদ্গ্রীব থাকতাম। যে কোনো লজিস্টিক প্রবলেম, খাওয়া দাওয়া, ফুড, অন্যান্য যে কোনো প্রবলেম, অসুখ বিসুখ, চিকিৎসা দেওয়া, হ্যাঁ? তারা কিন্তু অত্যন্ত নিরীহ এবং মানে পাহাড়ি বাঙালি একসাথে থাকার জন্য তারা কিন্তু উদ্গ্রীব। এখানে বুঝতে হবে যে ভেস্টেড গ্রুপটা কারা। এখানে আ যারা কি পার্সোনালিটিস আছে সার্কেলের উপরের দিকে, যারা এই আমাদের যে আদিবাসী যে গোষ্ঠীগুলো আছে, জেএসএস আ মেইন, জেএসএস মেইনের তারপর জেএসএস রিফর্মিস্ট আছে, ইউপিডিএফ আছে। তো আমি পিস অ্যাকর্ড নিয়ে যখন কথা বলব, আমি তখন আরেকটু ক্লিয়ারলি বলব। তো এইটার কারণেই কিন্তু আ আ আমাদেরকে খেয়াল করতে হবে যে কেউ যেন আদিবাসী ইস্যুটাকে সামনে নিয়ে আ ইল্লিগ্যাল এবং আর্মড মুভমেন্টটাকে যেন সামনে না নিয়ে আসে। শান্তি বাহিনী কিভাবে এখানে একটা মুভমেন্টে পরিণত হইল? কিভাবে তারা একটা জায়গা পাইল বা নিজেদের একটা অবস্থান তৈরি করল? হ্যাঁ, এটাও একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। সেটা বলতে গিয়ে আমি একটু বলতে চাই 71 থেকে। 71 এ চিরাং হিল ট্রাক্টসের ট্রাইবাল যারা পাহাড়ি যারা ছিল, তারা কিন্তু অনেকেই কিন্তু লিবারেশন ওয়ারে আ স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে, কাজ করেছে। আমি এখানে চিরাং হিল ট্রাক্টসের ৩ টা সার্কেল আছে। চাকমা সার্কেল, মং সার্কেল আর বোমাং সার্কেল। তো চাকমা সার্কেলের যে চিফ ছিলেন রাজা ত্রিদিব রয়, যিনি নাকি ব্যারিস্টার দেবাশিস রায়ের ফাদার। উনি এই আমাদের এই স্বাধীনতার ফ্রিডম ফাইটিং যে মুভমেন্ট, যেটা আমাদের মুক্তিযুদ্ধে কিন্তু পজিটিভ রোল প্লে করে নাই। উনি কিন্তু ট্রেইটর ছিলেন, এবং উনি লিবারেশন ওয়ারের মধ্যেই তার এলাকা ছেড়ে পাকিস্তানে চলে যায়, এবং পাকিস্তানে চলে যাওয়ার পরে উনি ফেডারেল মিনিস্টার ছিলেন এবং পরবর্তীতে অ্যাম্বাসেডর ছিলেন, এবং গত কয়েক বছর আগে উনি মারা যান। এবং চাকমাদের মধ্যে অনেক অংশেই কিন্তু আসলে মুক্তিযুদ্ধে খুব অ্যাক্টিভলি অংশগ্রহণ করে নাই। কিন্তু অন দ্য আদার হ্যান্ড মং সার্কেলের রাজা ছিলেন রাজা আ আ কাউসাই প্রু। রাজা কাউসাই প্রু ছিলেন অনেক ইন্টেলিজেন্ট, এবং উনি দেখলেন যে এই স্বাধীনতা মুভমেন্ট যেটা আমাদের শুরু হয়েছে, ইট ইস ভেরি লজিক্যাল। আবার অন দ্য আদার সাইড তার প্রেশারও ছিল। উনি একটা নিউট্রাল একটা স্ট্যান্স মেইনটেইন করেছেন। হ্যাঁ? বাট পজিটিভলি হি ওয়াজ সাপোর্টিং, নট অ্যাক্টিভ বাট পজিটিভ সাপোর্ট দিয়েছেন এই মং সার্কেল এবং মং পিপল। আর বোমাং সার্কেলের চিফ ছিলেন রাজা আ অংশপ্রু চৌধুরী। রাজা অংশপ্রু চৌধুরী। ইনি ছিলেন একেবারেই অ্যা আ আমাদের স্বাধীনতা যুদ্ধের জন্য ডাই হার্ড ডেডিকেটেড। উনি উনার সার্কেলে এবং পাহাড়িদেরকে অনেকভাবে মোটিভেট করেছেন। উনি নিজেও অংশগ্রহণ করেছেন এবং অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছেন লিবারেশন ওয়ার এর জন্য। এবং উনার সঙ্গে ত্রিপুরার অনেকে জানি আমরা, ইভেন আ আমরা আমরা জানি যে মারমার একজন আ উনি বীর বিক্রম উপাধিও পেয়েছেন। হ্যাঁ? তো এইভাবে আমরা দেখতে পাই যে অনেকে অংশগ্রহণ করেছে। তো এই সার্কেল চিফ যে ডিটারমাইন করা হলো, এটা কিন্তু ব্রিটিশরা করেছে। এটা একটু বোঝার ব্যাপার আছে। ১৮৬১ সালে ব্রিটিশরা চিন্তা করল যে চিটাগং হিল ট্রাক্টসে যে আমাদের তো এখানে অনেক ন্যাচারাল রিসোর্সেস আছে। এখান থেকে আমাদের ট্যাক্স কালেকশন করা প্রয়োজন। তারা 1900 ম্যানুয়াল একটা তৈরি করে। এই ম্যানুয়াল অনুযায়ী তারা একটা গভর্নেন্স সিস্টেম করে, যেখানে এই ৩ টা ডিস্ট্রিক্টে ৩ টা সার্কেল চিফ বানিয়ে দেয়, রাজা টাইপের। তাদের আন্ডারে হেডম্যান, তাদের আন্ডারে কারবারি। এই যে এলাকা ভিত্তিক, গ্রাম ভিত্তিক কারবারি। তাদেরকে ওই জায়গাগুলো ভাগ করে দেয়। তারা ট্যাক্স কালেকশন করে, ট্যাক্সগুলো কালেকশন হয় এবং ডেপুটি কমিশনার পোস্টে থাকে, এবং এই ট্যাক্সগুলো কালেক্ট করে ব্রিটিশ গভর্নমেন্টকে এটা প্রেরণ করে। সেই হিসাবেই কিন্তু এই সিস্টেমটা চালু করা হয়েছিল 1900 ম্যানুয়াল অনুযায়ী। এখন কথা হচ্ছে যে লিবারেশন ওয়ারে যখন আমরা স্বাধীনতা লাভ করলাম, এবং সেই সময় কিন্তু আ আ এমএল লারমা, শান্তি লারমার বড় ভাই, উনিও কিন্তু লিবারেশন ওয়ারে কিন্তু পজিটিভলি মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছেন। কিন্তু এর আগে ছোট্ট একটা ঘটনা ঘটে। ১৯৬০ সালে যখন কাপ্তাই ড্যাম হয়, কাপ্তাই ড্যাম যখন তৈরি করা হলো, সেই সময়ে প্রায় ২০ থেকে ২২,০০০ চাকমা ওই এলাকাতে বসবাস করত, কাপ্তাই এলাকাতে। তারা এখান থেকে আউটস্টেক উইথড্র হয়ে যায়। তাদেরকে বিতাড়িত, উচ্ছেদ হয়ে যায়। কিন্তু তাদের জন্য পাকিস্তান গভর্নমেন্ট সেই সময় খুব ভালো তাদের লাইভলিহুড এর ব্যবস্থা করে নাই।
যার ফলে অনেকে হয়তোবা আরাকানে চলে গেছে বা ত্রিপুরায় চলে গেছে, অন্য জায়গায় চলে গেছে আর কি। সো দ্যাট এই একটা ক্রিপিংস তাদের মধ্যে ছিল যে তাদের উপর একটা টর্চারিং করা হয়েছে। আর লিবারেশন ওয়ারের পরে তারা তো দে আর ভেরি হ্যাপি বিকজ মোস্ট অফ দ্য ট্রাইবাল পিপল তারা কিন্তু স্বাধীনতা যুদ্ধের পক্ষেই ছিল বলতে গেলে। শুধুমাত্র আমি যেটা বললাম যে মোর দেন 50% হয়তো ইয়েতে ছিল চাকমা রাজা বাদে বা চাকমার কিছু টপ লিডার্স বাদে। তো হলো কি যে ওই 72-তে যখন আমাদের কনস্টিটিউশনটা তৈরি হলো, কনস্টিটিউশনে এক ধরনের ল্যাঙ্গুয়েজ ছিল যে আমাদের বাঙালি সংস্কৃতিকে একটা রিকগনিশন দেওয়া। বাট সেখানে কিন্তু এইটাও ছিল যে অল সিটিজেন অফ দ্য কান্ট্রি ইজ বাংলাদেশিস। আর্টিকেল 6.2 এইটার মাধ্যমে নির্ধারিত হয়েছে বাংলাদেশের সমস্ত নাগরিক পরিচিত হবে বাংলাদেশিস হিসেবে। আর যেহেতু এখানে আমাদের বাঙালিরা ডোমিনেটেড, সেই হিসাবে বাঙালি সংস্কৃতিটা প্রাধান্য পায়। বা অন্য যে এই যে ১৩টা উপজাতি বললাম, তাদের সংস্কৃতিগুলো ব্যাপারেও ক্ষুদ্র নৃগোষ্ঠী পাহাড়িদের সংস্কৃতি, তাদের কালচার, ট্র্যাডিশন, লাইভলিহুড মেনটেন করার ব্যাপারে কিন্তু সিএসটি ডেভেলপমেন্ট বোর্ড হয়েছে, বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু মেনটেন করার উদ্যোগও ছিল। কিন্তু ঘটনা ঘটেছে যে 72-তে এমএল লারমার নেতৃত্বে একটা গ্রুপ শেখ মুজিবুর রহমানের কাছে যায়। তারা বলে যে আমাদের এখানে তাদের কালচারাল আইডেন্টিটিটাকে স্পেসিফিক করার জন্য এবং কনস্টিটিউশন রিকগনিশন। তখন এক ধরনের তুচ্ছ তাচ্ছিল্য করে মুজিব তাদেরকে বলে যে তোমরা সবাই বাঙালি হয়ে যাও। তো আসলে তো এই কথাটা খুবই রূঢ় কথা। যে নাকি চাকমা, মারমা তাদের নিজস্ব এই যে বৈশাখী সুন্দর একটা তাদের পায়ের সাংস্কৃতিক তাদের অনুষ্ঠান, তাদের বিভিন্ন সংস্কৃতি আছে তাদের। তো সেগুলোকে তো এক ধরনের স্বীকৃতি দিতে হবে এবং বললেও সেটা পজিটিভলি বলতে হবে। এখানে রূঢ়ভাবে তাদের অ্যাড্রেস করাটা এই সময় ঠিক ছিল না। যার ফলে ওই সময় তারা ব্যাপারটা খুব সিরিয়াসলি নেয় অ্যান্ড দে ওয়েন্ট আন্ডারগ্রাউন্ড 72-তে। তারা যখন আন্ডারগ্রাউন্ডে চলে যায় তখন ইট ওয়াজ এ মানে পয়েন্ট টু পয়েন্ট ইনফ্যাক্ট গভর্নমেন্টের সাথে সংঘর্ষ। সেই সময় যেটা হলো যে 72 থেকে শুরু করে এখানে আর্মি ওয়াজ ডিপ্লয়েড, আপনি জানেন 24 ইনফ্যান্ট্রি ডিভিশন, এবং এখানে অনেকগুলো সিস্টেমেটিক তারা যে কাউন্টার ইনসার্জেন্সি যে অপারেশন ক্যারি আউট করা শুরু করে দিল আন্ডারগ্রাউন্ডে গিয়ে। তো তাদের এগেইনস্টে তো অ্যাকশন নিতে হবে, তাই না? তো সেখানে বাংলাদেশ আর্মির তত্ত্বাবধানে চারটা দিকে মানে অলমোস্ট 72 থেকে 97 পর্যন্ত 25 বছর প্রথমে অপারেশন পূর্ব প্রাচীর এইটা লঞ্চ করা হলো। আমাদের ইন্টারন্যাশনাল বাউন্ডারিটা এক ধরনের ব্লকিং করা, যাতে ওই পাশ থেকে ট্রাইবাল যারা ছিল আর্মড গ্রুপ, তারা যেন এইভাবে এই পাশে মুভ করতে না পারে, এক ধরনের কন্ট্রোল নিয়ে নাও। তারপরে 70s 80s-এ গিয়ে অপারেশন দাবানল 1, দাবানল 2, এক ধরনের বিভিন্ন ধরনের অপারেশন, অ্যাম্বুশ, রেইড, হ্যাঁ, সার্চ অ্যান্ড রেস্কিউ, সার্চ অ্যান্ড ডিস্ট্রয়, হ্যাঁ, বিভিন্ন ধরনের অপারেশন ক্যারি আর্মড গ্রুপের বিরুদ্ধে, এবং তাদেরকে একবার কর্নার করে ফেলা হয়। তারপর 90s-এ গিয়ে অপারেশন উত্তরণ, যে তারা অলমোস্ট নিউট্রালাইজড, যে আর্মড গ্রুপগুলো এই নিউট্রালাইজ হলো, এবং অপারেশন উত্তরণের মাধ্যমে এক ধরনের নেগোসিয়েশন যে ঠিক আছে, নাও ইউ ক্যান সিট ইন দ্য নেগোশিয়েটিং টেবল, ঠিক আছে। তো 96-এর দিকে তারা অপারেশন রিপ্যাট্রিয়েশন টাইপের এক ধরনের আমাদের উদ্যোগ নেওয়া হলো, এবং তাদের এর ভিতরে কিন্তু তাদের লজিস্টিক ব্যাকআপ, এই যে শান্তি বাহিনী, এটা লোকাল লোকজনের সাথে সেগুলো কিন্তু কাট অফ করে দেওয়া হলো, এবং দে আর কর্নার্ড। তো এখানে 96-এ আপনি জানেন 96-এ জুনে আওয়ামী লীগ গভর্নমেন্ট টেক ওভার করে, এবং তারপরে 97-এর 2 ডিসেম্বর পিস অ্যাকর্ড সাইন হয়। আমি হয়তো পরবর্তী পর্যায়ে আমি পিস অ্যাকর্ডের ডিটেলস কথা বলবো। সো বেসিক্যালি ওনাদের সেপারেটিস্ট মুভমেন্ট শান্তি বাহিনীটাকে বাংলাদেশ আর্মি মোটামুটি তাদেরকে ডিমোটিভেট বা ডিনিউট্রালাইজ করে ফেলছে, শান্ত করে ফেলছে। তাহলে তো স্বাভাবিকভাবে তার পরবর্তী সময় নেগোসিয়েশন টেবিলে আমাদের আপার হ্যান্ড থাকার কথা ছিল। তাহলে 1997-এর 2 ডিসেম্বরে যখন আমাদের পিস অ্যাকর্ডটা হইল চিকেটার হিল ট্র্যাক্স নিয়ে, সেইখানে কিভাবে জিনিসটা উল্টায় গেল, তো সেই বিষয়ে যদি আপনি একটু বলেন, সেটার মানে মেরিটস ডিমেরিটস নিয়ে যদি আমরা একটু আলাপ। এটা অত্যন্ত দুঃখের ব্যাপার, কারণ আমি 95-96 আমি নিজেই ক্যাম্প কমান্ডার ছিলাম, এবং আমি নিজে অনেক অপারেশন করেছি, রেইড, অ্যাম্বুশ। আমি অপারেশন করে আমি শান্তি বাহিনী অস্ত্র সহকারে ধরেছি, হ্যাঁ, এবং শান্তি বাহিনীর কোথাও দাঁড়ানোর স্কোপ ছিল না, কোনো বাসায় যেতে পারে না, বিকজ আমাদের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক একটা ইনার পর্যায়ে ছিল। পাহাড়িরাই আমাদের খবর দিত যে আমাদের এক ধরনের সিস্টেম ছিল টু গেট ইনফরমেশন ওই এলাকাতে আর্মড কেউ এসছে কিনা, শান্তি বাহিনী এসছে কিনা। সো দ্য হোল এরিয়া ওয়াজ আন্ডার আওয়ার কন্ট্রোল। কিন্তু দেখা গেল যে 96-এ
আওয়ামী লীগ গভর্নমেন্ট আসলে কিন্তু ২১ বছর পরে, একটু খেয়াল করার ব্যাপার, 75 এর পরে, এবং জুনের পরে সাইনিংটা হলো ডিসেম্বর 97, ১ বছর। এবং সাইনিং সেরেমনিতে বাংলাদেশ সাইডের কনভেনার ছিল আবুল হাসান আবদুল্লাহ। ওনার সম্বন্ধে আমার মনে হয় বাংলাদেশ সবাই এখন ভালোভাবেই জানে জুলাই বিপ্লবের পরে। এবং এই যে কনভেনিং যে কমিটি যেটা করা হলো, এখানে কিন্তু আমাদের আর্মড কোনো স্পেশালিস্ট ছিল না, সিএসটি কোনো স্পেশালিস্ট ছিল না, এবং পাহাড়িদের কোনো মতামত নেওয়া হয় নাই, বাঙালিদের কোনো মতামত নেওয়া হয় নাই। হ্যাঁ, এটা পার্লামেন্টে কোনো রেটিফিকেশন হয় নাই, এই যে হয় নাই। এই যে একটা যে কোনো এগ্রিমেন্টের অ্যাকর্ডের ইন্টারন্যাশনাল কিছু স্ট্যান্ডার্ড আছে, বিকজ দিস ইজ এ বাইন্ডিং প্রিন্সিপালস বিটুইন টু পার্টিস। তো আই হ্যাভ স্টাডিড কন্ট্রাক্ট ল, সো ইট ইজ এ কন্ট্রাক্ট, ইট ইজ এ ল অ্যাবাইডিং হওয়ার কথা। সেখানে ফার্স্ট পার্টি শান্তি বাহিনী কি সারেন্ডার করবে, পরবর্তী তাদের বিহেভিয়ার প্যাটার্ন কেমন হবে। তারা যদি অস্ত্র দিয়ে সারেন্ডার করবে, পরবর্তী তাদের হাতে অস্ত্র থাকার কথা না। আর বাংলাদেশ সাইডে ঠিক আছে, তাদেরকে কি দেওয়া হবে সেটা হয়তো পরে মেনটেন করা হবে। এইটার একটা রিভিউ হওয়ার কথা, এটা কিন্তু রিকনসিলিয়েশন হওয়ার কথা, আরবিট্রেশনের কিছু সিস্টেম থাকার কথা। আরবিট্রেশন কে করবে, কিভাবে করবে, ইন্টারন্যাশনাল। তো এটা কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফুলফিল করে না, যে পিস অ্যাকর্ড যেটা সাইন করা হয়েছে এখানে। মানে এক ধরনের আমি বলবো, এই পিস অ্যাকর্ডে যদি আপনি, আমি যথেষ্ট ডিটেল স্টাডি করেছি, অ্যাজ ইফ আমাদের এই ল্যান্ডটাকে দিয়ে দেওয়ার একটা প্রবণতা, এবং আমাদের কাছে এই তথ্যও আছে যে এই পিস অ্যাকর্ডের বিভিন্ন কন্ডিশনসগুলো আমাদের দেশে লেখা হয় না, এটা আমাদের প্রতিবেশী দেশে করা হয়েছে। আমাদের এখান থেকে যে যারা কি পার্সোনালিটি ছিল, তারা এটাকে ডিকটেট করে এগুলো লিখেছে কন্ডিশনসগুলো, যার ফলে ল্যান্ড দিয়ে দেওয়া হয়েছে, রিজিওনাল কাউন্সিল করে তাদের ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে, ডিস্ট্রিক্ট কাউন্সিল করে ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবং কনস্টিটিউশন পারমিট করে না, আমাদের কনস্টিটিউশন ইউনিটারি গভর্নমেন্ট, সিঙ্গেল ইয়ের ভিতরে এখানে। এবং তখন ট্রাইবালস আর্মড গ্রুপগুলো ইট ওয়াজ কর্নার, তখন আমরা উই কুড ভেরি ওয়েল ডোমিনেট ইন দ্য নেগোশিয়েটিং টেবল, বাট এখানে কিন্তু কোনো মিলিটারি স্ট্র্যাটেজিস, মিলিটারি স্পেশালিস্ট ছিল না। তো আমাদের কষ্টটা এখানেই, যেই আর্মি 24-25 বছর ফিউ থাউজেন্ড আমাদের সৈনিক, অফিসার, জেএসএস তারা মারা গিয়েছে। হ্যাঁ, 30-40 হাজার বাঙালি মারা গেছে, 5-7 হাজার সৈনিক অফিসার জেএসএস মারা গেছে, অথচ নেগোশিয়েটিং টেবিলে আমাদের কোনো কন্ট্রিবিউশন ছিল না, আমাদের রোল প্লে ছিল না, এবং কোথায় কীভাবে লেখা হলো কেউ কিন্তু জানে না, এবং ওই কমিটিতে কে কী কন্ট্রিবিউট আমরা কিছুই জানি না। তো পিস অ্যাকর্ডটা সাইন করা হলো, ওয়ান সাইডেড পিস অ্যাকর্ড, ঠিক আছে। আজকে কিন্তু জুলাই বিপ্লবের পরে আমরা কিন্তু বুঝতে পারছি কীভাবে মেইন দেশটাকে দিয়ে দেওয়া হচ্ছিল, আর ওই সময় কীভাবে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট এরিয়া 1/10 অফ দ্য কান্ট্রি কীভাবে দিয়ে দেওয়া হয়েছে। তো আমি মনে করি যে সিএসটি পিস অ্যাকর্ডটাকে অ্যাজ পার কনস্টিটিউশন আমাদেরকে রিভিউ করার প্রয়োজনে আপডেট বা ক্যান্সেল করা যেতে পারে। এটা ইমিডিয়েটলি একটা কমিশন করা প্রয়োজন বলে আমি মনে করি। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।